আসলে কথা একটা। বলে দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো। ঘন্টাখানেক পর জ্বর নামলো সিরাতের। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখলো। নিচে বসে বিছানার ওপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে রইলো, আরেক হাত সিরাতের কপালের উপর দিয়ে রাখলো। এভাবেই ঘুমিয়ে পড়ল আহনাফ। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রুমে। এই চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের সুন্দর মুহূর্তের। সকালের স্নিগ্ধ হাওয়া পুরো রুম জুড়ে বিরাজমান। জানালা দিয়ে ক্রমাগত আসা হাওয়াতে জানালার পর্দাগুলো উড়ছে। পুরো রুম জুড়ে এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। পুরো রুম বাহিরের সূর্যের আলোতে আলোকিত, যা জানান দিচ্ছে সকাল হয়েছে অনেক আগেই। সিরাত ঘুম ঘুম চোখে উঠে বসল। ডান হাত উষ্ণ ছোঁয়ায় কারো হাতের মধ্যে আবদ্ধ অনুভব করাতে সেদিকে তাকালো। তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল সিরাতের। থমকে গেল সে। আহনাব তার হাতের মুঠোয় শক্ত করে আবদ্ধ করে রেখেছে সিরাতের হাত। তার পাশেই বিছানার উপর নিজের মাথা দিয়ে শান্তিতে ঘুমোচ্ছে। সিরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহনাবের দিকে। দেখে মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আচ্ছন্ন সে। কপালের ওপর এলোমেলো চুলগুলো বিরাজমান। আহনাবের এলোমেলো চুল দেখে সিরাতের মনে এক ভয়ানক ইচ্ছা পোষণ হলো। তার অনেক ইচ্ছে হচ্ছে আহনাবের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে। মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল সে। পর মুহূর্তেই হাত গুটিয়ে নিল। না না, এটা অন্যায়। এই অধিকার তো উনি তাকে দেয়নি। আচ্ছা, উনি কি সারা রাত এভাবেই ছিলেন? আমার এত যত্ন নিচ্ছেন, কিন্তু কেন? শুধুমাত্র আমার জ্বর বলে? সিরাত কিছু সময় আহনাবের দিকে তাকিয়ে থেকে আনমনে হেসে উঠল। কালকে তার জন্য আহনাবের মুখে চিন্তার ছাপ দেখেছে সিরাত। ব্যাপারটা তার অনেক ভালো লাগছে। ভাবতেই মনে গ্রহিণে এক সুপ্ত অনুভূতি দোলা দিচ্ছে, কিন্তু এই অনুভূতির নাম তার জানা নেই। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। পর মুহূর্তে সিরাত আনমনে ভাবল, এটা তো অন্যায়। উনি তো আমাকে হয়তো কোনোদিন স্ত্রীর মর্যাদা দিবে না। কথাটা ভেবেই এক চাপা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো ভেতর থেকে। বিষণ্ণতায় ছেয়ে গেল মন। বিছানা থেকে নামার জন্য আহনাফের হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়াতে নিতেই জেগে উঠল আহনাফ। ঘুম ঘুম চোখে উঠে বসল সে। সিরাতের হাত নিজের হাতের মুঠোর মধ্যে এখনো বন্দি করে রেখেছে। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা তোমার? সিরাত আমতা আমতা করে নিজের হাতের দিকে ইশারা করে বলল। আ- আমার হাত। আহনাফ সিরাতের ইশারা অনুযায়ী তাকালো। সে এতক্ষণ খেয়াল করেনি যে সে সিরাতের হাত ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। ঘুমের ভাব গায়েব হয়ে গেল তার। উঠে খানিকটা সিরাতের দিকে ঝুঁকে কপালে হাত দিতে নিলেই সিরাত পিছিয়ে গিয়ে মুখে হাসির আভা এনে বলে, আমি ঠিক আছি। আহনাব হাত বাড়িয়ে সিরাতের কপালে রাখলো। এখন জ্বর নেই। আহনাব টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সিরাত বিছানা থেকে বিছানা গুছিয়ে রাখলো। লাগেজ থেকে একটা থ্রি পিস বের করে নিয়ে বসে রইল। আহনাব ওয়াশরুম থেকে বের হতেই সিরাত উঠে দাঁড়ালো গোসলের জন্য। ওয়াশরুমে যেতে উদ্যত হতেই আহনাব বলে উঠল, 5 মিনিটের মধ্যে গোসল করে বের হবে। সিরাত অবাক হয়ে বলল, মানে? 5 মিনিটের 1 মিনিট বেশি থাকলে আমি দরজা ভেঙে ফেলবো। যদি মান সম্মান রাখতে চাও তাহলে 5 মিনিটের ভেতর গোসল করে বের হবে। কথাটা বলেই আহনাফ রুম থেকে বেরিয়ে গেল। সিরাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আহনাফের কথাগুলো পুনরায় মস্তিষ্কে আওড়াতেই দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। নিজে নিজে বলল, যাক বাবা, 5 মিনিটের ভেতর বেরিয়েছি। সিরাতের স্বস্তির ভাবনায় এক বালতি পানি ঢেলে আহনাফ বলল। জি না, আপনি পুরো 12 মিনিট পর বেরিয়েছেন। সিরাত হতভম্ব হয়ে পাশ ফিরে তাকালো। তার কাছে তো 5 মিনিটে মনে হলো 12 মিনিট কখন হলো বুঝতেই পারল না। তখনই আহনাফ বলল, তোমার মতো গাধা বুঝবেও না কিভাবে 12 মিনিট হলো। সিরাত চমকে আহনাফের দিকে তাকিয়ে রইল। উনি কিভাবে বললো? আমি মনে মনে এটা ভাবতেছিলাম। কথাটা ভাবার মধ্যেই আহনাফ তাকে গাধা বলার ব্যাপার খেয়াল হতেই প্রচুর বিরক্ত নিয়ে বলল, কি গাধা গাধা বলেন? আমার অনেক সুন্দর একটা নাম আছে, সিরাত। বুঝলেন? আমার নাম সিরাত। শেষের লাইনটা একটু জোরে চেঁচিয়ে বলছে। আহনাফ ভ্রুকুচকে আয়না থেকে সিরাতের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, সাথে কি তোমাকে গাধা বলি? গাধার যেমন বোধ বুদ্ধি নাই, তোমারও ঠিক একই অবস্থা। আমি তো বেশি দূরে নাই, শুধু শুধু নিজের বুদ্ধি কাটিয়ে চেঁচিও না বললেও হতো। সিরাত অগ্নি চোখে আহনাফের দিকে তাকালো। আহনাফ ঘড়ি পড়ার দিকে মনোযোগ দিয়ে বলল, আজকে বৃষ্টি হলে আবার ভিজতে যেও না। আজকে কারো জ্বর উঠলে আমি যত্ন নিতে পারবো না। কথাটা সিরাতের কেন জানি গায়ে লাগলো।
সে তো আর কালকে বলেনি তার যত্ন নিতে। যা করছে সব নিজের ইচ্ছায় করেছে, তাহলে তাকে কেন কথা শোনাচ্ছে? সিরাত কপট রাগ দেখিয়ে বলল। দেখুন, আপনি যা করছেন নিজ ইচ্ছায় করেছেন। আমি আপনাকে একবারও বলিনি আমার যত্ন নিতে। এমনিতেই বিয়ে করে অনেক বড় করুণা করেছেন আমায়। আপনার আর কোনো করুণার আমার দরকার নেই। আহনাবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সিরাত বারান্দায় চলে গেল। আহনাব বিড়বিড় করে কিছু একটা বলে নিচে চলে গেল। অনেক সময় পর সিরাত রোমে আসলো। পুরো চোখ বুলিয়ে দেখলো আহনাব রোমের কোথাও নেই। সিরাত ভাবলো, ওনাকে দেখে তো মনে হলো হসপিটালে গেছেন। না খেয়ে বেরিয়ে গেলেন নাকি? পর মুহূর্তেই তখন আহনাবের বলা কথাগুলো মনে পড়তেই মনে রাগ হতে লাগলো। রাগে বলল, যা ইচ্ছে তাই করুক, না খেয়ে গেলে তাতে আমার কি? কথাটা বলেই সিরাত নিচে আসলো। রান্নাঘরে ঢুকে এক অপরিচিত মহিলাকে দেখে সন্দেহের কণ্ঠে বলল, আপনি কে? আর ভেতরে কি করে আসলেন? আর রান্নাঘরে কি করছেন? মহিলাটি সিরাতকে দেখে হাসি মুখে একটু সামনে এগিয়ে বললেন, আমি রাবেয়া, এই বাসার কাজের লোক। এতদিন গ্রামের বাড়ি ছিলাম বলে আসা হয়নি। তুমি নিশ্চয়ই আনাব বাবার বউ। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে উপর নিচে মাথা নাড়ালো। রাবেয়া বলল, তা আম্মা জান, তুমি বলে অসুস্থ? আনাব বাবা যাওয়ার সময় বলে গিয়েছে তুমি নিচে আসা মাত্রই তোমাকে খেতে দিতে। তুমি আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। সিরাত গিয়ে টেবিলে বসলো। তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। রাবেয়া আসতেই সিরাত প্রশ্ন করলো। আচ্ছা খালা, উনি কি খেয়ে বের হয়েছেন? রাবেয়া বসতে না পেরে বললেন। আহনাব বাবা? সিরাত মাথা নাড়ালো। রাবেয়া হতাশা কণ্ঠে বলল, না আম্মা জান, আহনাব বাবাকে কতবার বললাম খেয়ে যেতে, কিন্তু আহনাব বাবা নাকি জরুরি কাজ আছে, তাই পরে ক্যান্টিনে খেয়ে নেবে বলছে। সিরাত আস্তে করে বলল। ও, সিরাত খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়েছিল দুপুরে রান্না করতে, কিন্তু রাবেয়া জোর করে সিরাতকে পাঠিয়ে দিল সেই নাকি রান্না করবে। সিরাত সোফায় বসে একটা খবরের কাগজ পড়তে নিয়েছিল মনোযোগ দিয়ে। এমন সময় কলিং বেল বাজতেই সিরাত বিরক্ত হলো। উঠে দরজা খুলে দেখলো তার চাচাতো বোন নিশে এসেছে। সে কিছু কেনাকাটা করতে যাবে, তাই সিরাতকেও সাথে নিতে এসেছে। সিরাত এমনিতেও বাসায় একা একা ভালো লাগতেছিল না, তাই দ্রুত রেডি হয়ে রাবেয়াকে বলে নিশির সাথে চলে গেল। সিরাত বাড়ির বাহিরে বের হয়ে দেখলো সাদাত গাড়িতে হালান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিশি বলল সাদাতও নাকি তাদের সাথে যাবে। সিরাতের খানিকটা অস্বস্তি লাগলো, কারণ সাদাতের সাথে সে বেশি একটা পরিচিত না। সিরাত খুব পরিচিত ছাড়া অন্য কারোর সাথে বেশি একটা মিশে না। সাদাতের গাড়িতে করেই তারা একটা শপিং মলে গিয়েছে। গাড়িতে সাদাত তেমন একটা কথা বলেনি। সিরাতের দিকে বার করুণ ভাবে তাকিয়েছিল, যা সিরাতের নজরে পড়ছে। সাদাত তাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। নিশি অনেকবার থাকতে বলেছিল, কিন্তু তার জরুরি কাজ আছে বলে চলে যায়। সিরাতের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। নিশি আর ভেতরে আসেনি, সিরাতকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গিয়েছে। নিশি তার এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিল, পরে সাথে সিরাতকেও নিয়ে গিয়েছে। যেহেতু সিরাত বাসায় একা, তাই ভেবে দরজা খুলে দেয়া রাবেয়া থমথমে মুখ দেখে সিরাত কারণ জানতে চাইলে রাবেয়া কিছু বলল না সিরাতকে। এত সময় বাহিরে, ফ্রেশ হয়ে নাও আম্মা জান। কথাটা বলে রান্নাঘরের দিকে চলে গিয়েছে। সিরাত কিছু বুঝতে পারল না। সকালে তাকে হাসি খুশি দেখেছে, এখন এমন থমথমে। সিরাত আর কিছু না ভেবে উপরে চলে আসলো। রোমে এসে দেখলো রোম অন্ধকার। লাইট জ্বালিয়ে পেছনে ফিরতেই থমকে গেল সে। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আহনাবের চোখ হালকা লাল বর্ণ দেখাচ্ছে। সিরাত থমকে দাঁড়িয়ে রইল। আহনাব উঠে সিরাতের দিকে আগাতেই সিরাত পিছিয়ে গেল। আহনাব সিরাতের কাছে আসতেই সিরাত রুম থেকে বেরিয়ে যেতে নিলে হাতে জোরে ব্যথা অনুভব হতেই দাঁড়িয়ে গেল। ব্যথায় চোখ মুখ খিচিয়ে দাঁড়িয়ে রইল। আহনাব সিরাতের কনুইয়ের কাছে ধরে টান দিলে সিরাত আহনাবের দিকে তাকালো। আহনাব ক্ষিপ্ত কণ্ঠে বলল, ফোন ধরনি কেন? কতবার ফোন দিয়েছে? অনেকটা চেঁচিয়ে বলল কথাটা। সিরাত কাঁপা কাঁপা কণ্ঠে বলল। খেয়াল করিনি। সিরাতের কথাটা যেন আহনাবের রাগকে আরো ক্ষিপ্ত করলো। দ্বিগুণ রাগ দেখিয়ে আহনাব বলল। খেয়াল কই থাকে তোমার? আর কার অনুমতিতে তুমি বাইরে গেছিলে? সিরাত চুপ করে রইল। সিরাতের চুপ থাকা যেন আহনাবের রাগকে আরো বাড়িয়ে তুলছে। আহনাব চেঁচিয়ে বলল। আজ থেকে বাইরে বের হওয়া বন্ধ তোমার। কথাটা বলেই সিরাতকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসলো আহনাব। আকস্মিক ধাক্কায় তাল সামলাতে না পেরে সিরাত ছিটকে ফ্লোরে পড়ল। হাতে থাকা কাচের চুড়ি ভেঙে সব তার বাম হাতে বিঁধল। উঠে হাত চেপে বসে রইল সিরাত। নিজের অজান্তেই চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার। অনেক সময় পর উঠে ওয়াশরুমে গেল।
হাতে গাঁথা কাজগুলো বের করে ফেলল। হাতে পানি লাগাতেই প্রচন্ড জ্বালা করলো, কিন্তু এই জ্বালা তার মনের জ্বালা থেকে কম। হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করার সময় দেখলো ডান হাতে কনুইয়ের কাছে অনেকটা জায়গা ছুঁড়ে কালশিটের দাগ পড়ে রয়েছে। সিরাত সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। রুমাল লাইট বন্ধ করে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। অনেক সময় বাদে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে বসলো সিরাত। কিছু সময় বসে থেকে হাতের দিকে তাকাতেই চমকে গেল। তার দুহাতে ব্যান্ডেজ করা, কিন্তু ব্যান্ডেজ কে করলো ভাবতেই আহনাবের কথা আসলো। দ্রুত সোফার দিকে তাকালো। সোফায় আহনাবকে ঘুমন্ত অবস্থায় পেল। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটলো সিরাতের মুখে। হাতে ব্যথাও কালকের থেকে অনেকটা কম। পাশে তাকাতেই দেখলো সাইড টেবিলে বাটিতে পানি আর রুমাল রাখা। তার মানে রাতে তার আবার জ্বর উঠেছিল। মুগ্ধ নয়নে তাকালো আহনাফের দিকে, কিন্তু খানিকক্ষণ বাদে বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। কালকের ঘটনা মনে পড়তেই মন তিক্ত হয়ে উঠেছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। নাদিয়া বেগমরা সকাল সকাল চলে এসেছেন। খাবার টেবিলে সবাই বসা। সিরাত গায়ে এমনভাবে ওড়না জড়িয়ে রেখেছে যাতে ব্যান্ডেজ না দেখা যায়। নাদিয়া বেগম সিরাতের দিকে তাকিয়ে আহনাফের দিকে ইশারা করে পানি দিতে বলল। সিরাত গ্লাসে পানি ঢেলে এগিয়ে দেওয়ার সময় হাত থেকে ওড়না খানিকটা সরে যাওয়ায় বাম হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সেটা দেখে অবাক কণ্ঠে ফারিহা বলল। এ কি সিরাত, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? সিরাত দ্রুত হাতে ওড়না দিয়ে ঢেকে নিল। এক বিপাকে পড়ে গেল এখন সে। সবাইকে কি বলবে? যদি কালকের ঘটনার কথা বলে তাহলে নাদিয়া বেগম কষ্ট পাবে। ফারিহা সিরাতের পাশের চেয়ারেই বসা ছিল। সিরাতের হাত ধরে দেখতে লাগলো। নাদিয়া বেগম চিন্তিত হয়ে বললেন। কিভাবে হলো এমন? সিরাত এক পলক আহনাফের দিকে তাকালো। সে প্লেটের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন এখানে কিছুই হয়নি। টেবিলে সবার আকর্ষণ সিরাতের দিকে, শুধু আহনাফ বাদে। আহনাফের এমন কাণ্ড দেখে সিরাতের রাগ লাগলো। তার জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। নাদিয়া বেগম পুনরায় জিজ্ঞেস করলেন। কি হলো বলো। সিরাত আমতা আমতা করে বলল। আ- আসলে মা, সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আর তখন চুড়ি ভেঙে হাতে গেঁথে গিয়েছিল। কথাটা বলে আহনাফের দিকে তাকাতেই দেখলো আহনাফ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সিরাত অন্যদিকে তাকালো। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন। দেখে চলবে তো, এরপর থেকে সাবধানে থাকবে। সিরাত উপর নিচে মাথা নাড়ালো। রোকেয়া বেগমের এসব ভালো লাগছে না। তিনি বিরক্তি নিয়ে উঠে বললেন। কথাটা বলেই তিনি উঠে চলে গেলেন। ফারিহা অবশ্য তার মাকে ডেকেছিল, কিন্তু রোকেয়া বেগম চলে গেলেন। সিরাত স্তব্ধ হয়ে বসে রইল। ফারিহা সিরাতের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মায়ের আচরণে সিরাত কষ্ট পেয়েছে। ফারিহা সিরাতের কাঁধে হাত রেখে বলল। মায়ের কথা শুনে কষ্ট পেও না, মা একটু অমনি। সিরাত অনিচ্ছায় সত্ত্বেও মুখে হাসির আভাস রেখে বলল। আমি কষ্ট পাইনি ফারিহা আপু। ফারিহা আহনাবের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল। চলো এখন আমরা বের হই। আহনাব ফারিহার কথায় সায় মিলিয়ে উঠে দাঁড়ালো। আহনাব যাওয়ার পর ফারিহা নাদিয়া বেগমকে বলে বেরিয়ে পড়ল। নাদিয়া বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিরাতের দিকে তাকিয়ে বলল। পারিয়ার সাথে আহনাফের বিয়ের কথা চলছিল, মূলত রোকেয়া কথা তুলেছিল। পারিও রাজি ছিল। আমি তো ভেবেছিলাম তোর আর আহনাফের বিয়ের ব্যাপারটা পারিয়া সহজে মেনে নেবে না, কিন্তু পারিয়া সব ভালোভাবে মেনে নিয়েছে। ভালোই হয়েছে, পারিও তোকে আপন করে নিয়েছে। সিরাত নাদিয়া বেগমের কথা শুনে অবাক হলো। নাদিয়া বেগম উঠে রান্নাঘরে গেলেন। সিরাত টেবিলে বসে আর মনে ভাবছে। তাহলে কি উনিও ফারিহা আপুকে পছন্দ করেন? বিয়ের কথা যখন হয়েছিল, তাহলে নিশ্চয়ই উনিও ফারিহা আপুকে পছন্দ করে। আমার কারণেই তাহলে তাদের বিয়েটা হলো না। আমি বাধা তাদের মধ্যে। উনি তাহলে ফারিহা আপুকে ভালোবাসেন, তাই আমার মেনে নিতে পারেননি উনি। কথাটা ভাবতেই আনমনেই সিরাতের চোখ থেকে এক বিন্দু অশ্রুকণা গড়িয়ে পড়ল। দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গিয়েছে। সেই দিনের রাতের পর থেকে আহনাবের সাথে সিরাতের কথা হয়নি। একই ছাদের নিচে এক রুমে থেকেও তাদের মাঝে কোনো কথা হয়নি। পুরো এক সপ্তাহ আহনাব অনেক ব্যস্ত ছিল। কখন অনেক সকালে বের হয়ে গিয়েছে, আর তারপর অনেক রাত করে বাসায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আবার কখনো নাইট ডিউটি করে সারাদিন ঘুমিয়ে রয়েছে। মাঝে মাঝে চোখে চোখ পড়তে সিরাত দ্রুত অন্যদিকে তাকিয়েছে। আজকে আহনাফের ছুটি, তাই সারাদিন বাসায় রয়েছে, কিন্তু সিরাতের সাথে কথা হয়নি। সিরাত মূলত আহনাফের সামনে পড়েইনি ইচ্ছাকৃতভাবে। রাত 11টা বাজে। খাওয়া দাওয়া শেষে সোফায় নাদিয়া বেগম আহনাফ বসে কথা বলছেন।
সিরাত রান্নাঘরে ছিল। রুমে যাওয়ার জন্য তাদের সামনে থেকে যেতে নাদিয়া বেগম সিরাতকে দাঁড়াতে বলে। সিরাত নাদিয়া বেগমের কাছে এসে দাঁড়ায়। নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে আহনাফের দিকে তাকিয়ে বললেন, দেখো আহনাফ, আমি কোনো কথা শুনতে চাই না। সবাই যখন নিজের বউ নিয়ে যাবে এ ট্যুর, তখন তুমিও তোমার বউকে নিয়ে যাবে। আর এই বাসায় আসার পর সিরাত কোথাও যায়নি, তুমি ওকে নিয়ে যাবে। সিরাত থমকে দাঁড়িয়ে রইল। কোথায় যাওয়ার কথা বলছে? নাদিয়া বেগম উঠে বললেন। আশা করি আমার কথা তুমি শুনবে। কথাটা বলেই নাদিয়া বেগম তার রুমে চলে গেলেন। আহনাবও উঠে নিজের রুমে চলে গেল। সিরাত আহনাবের পিছু পিছু গিয়ে বলল, দেখুন, আপনাকে বাধ্য হয়ে আমায় নিয়ে যেতে হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। আহনাব ল্যাপটপ নিয়ে সোফায় বসেছিল মাত্র। সিরাতের দিকে এক পলক তাকিয়ে পুনরায় ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বলল, কালকে অনেক সকাল সকাল বের হবো, রেডি হয়ে থাকো। তোমার জন্য জানি দেরি না হয়। সিরাত বাধা দিয়ে বলল। আপনার আমাকে নিয়ে যেতে হবে না। আহনাব বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে বলল। এত বেশি কথা বলে কেন তুমি? সিরাত থমকে দাঁড়িয়ে রইল। আহনাব কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার কণ্ঠে বলল, ওখানে গিয়ে সবার সামনে এমন ভাবে থাকবে যেন আর বাকি 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো আমাদের মনে হয়। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই এমন থাকবে। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি শুধু আমার স্ত্রী হওয়ার নাটক করবে। সিরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আহনাব পুনরায় তার কাজে মনোযোগ দিল। সকাল সকালেই দ্রুত রেডি হয়ে গেল সিরাত। নাদিয়া বেগমকে বলে আহনাবের পিছু পিছু সিরাত বাহিরে আসলো। ফারিহা গাড়ির সামনে দাঁড়িয়েছিল। সিরাতকে দেখে কিছুটা আশাহত হলো। ভারাক্রান্ত কণ্ঠে বলল, তুমিও যাবে আমাদের সাথে? সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ালো। ফারিয়া আর কিছু না বলে গাড়ির পেছনের সিটে বসলো। সিরাতও পেছনের সিটে বসতে নিলে আহনাব বলল, সামনে বসো। সিরাত আর কিছু না বলে সামনে আহনাবের পাশে বসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে। খুব সকাল হওয়ায় খুব একটা গাড়ি নেই রাস্তায়, তবে কমও না। সিরাত লুকিং গ্লাস দিয়ে ফারিহার দিকে নজর পড়তেই ভাবতে লাগলো, এসে তো প্রথমে অনেক উচ্ছ্বাসিত দেখছিলাম ফারিহা আপুকে, হঠাৎ এমন মন ভার করে রইলো কেন? কি এমন হলো? কিছুক্ষণ বাদে এক জায়গায় এসে গাড়ি থামলো। আহনাব ইশারায় নামতে বলে সেও নেমে পড়ল। সামনে একটা বড় বাস রয়েছে। আহনাব একজনকে গাড়ির চাবি দিয়ে দিল। এনাকে অনেকবার দেখেছে সিরাত বাসায়। নাদিয়া বেগম যখন বের হতো তখন উনি গাড়ি চালাতো। লোকটি চাবি নিয়ে গাড়িতে বসলো, গাড়ি চালিয়ে চলে গেল। বাসের সামনে 10 বা 12 জনের মতো মানুষ রয়েছে। ফারিহা আর আহনাব সেদিকে এগিয়ে গেল। সেটা তো পিছু পিছু এগিয়ে আহনাবের পেছনে দাঁড়ালো। সবার কথায় মনে হচ্ছে এরা সবাই ডক্টর বা কেউ কেউ ডক্টরের বউ। আহনাব আর ফারিহা সবার সাথে কথা বলছে, আর সিরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। খানিকটা অস্বস্তি লাগছে। তখনই এক মেয়ে সিরাতের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, তুমি নিশ্চয়ই আহানা ভাইয়ের বউ? সিরাত আহনাবের দিকে তাকালো। আহনাব এক পলক পিছনে ফিরে আবার সামনে ফিরে কথা বলতে থাকলো। সিরাত ম্লান হাসি দিয়ে মাথা নাড়ালো। মেয়েটি হাত বাড়িয়ে বলল, আমি সুমনা, তুমি? সিরাতও হাত বাড়িয়ে হাত মিলালো, হাসি মুখে বলল। সিরাত। সুমনা তার স্বামীর দিকে ইশারা করে পরিচয় করিয়ে দিল। তার স্বামী সৌরভ হাসি মুখে সালাম দিল। সিরাতও সালামের উত্তর দিল। সুমনা অনেকটা মিশুক, নিজ থেকে সিরাতের সাথে অনেক কথা বলছে। সিরাতের ব্যাপারটা ভালোই লাগলো, একটা সঙ্গী পেল। না হলে একা একা অনেকটা অস্বস্তি হতেছিল। সুমনার সাথে কথা বলার পর থেকে আর লাগছে না। হঠাৎ নিজের নাম কারো মুখে উচ্চারিত হতে শুনে সিরাত সেদিকে তাকালো। আহনাবও সেই দিকে ভ্রু কুঁচকে তাকালো। সামনে সাদাত দাঁড়িয়ে রয়েছে, নির্মলভাবে চেয়ে আছে সিরাতের দিকে। সিরাত সাদাতকে দেখে অবাক হলো। সাদাত সিরাতের দিকে এসে বলল, তুমিও যাচ্ছ আমাদের সাথে? সিরাত মাথা নাড়ালো। সুবনা আগ্রহ নিয়ে বলল, তোমার কি দুইজন পরিচিত? সাদাত বলল। হ্যাঁ, আমরা পরিচিত। সুবনা কিছু বলতে নেবে তখনই একজন বলল সবাইকে বাসে উঠতে। সুবনা কিছু না বলে সিরাতের হাত ধরে টেনে বাসের দিকে গেল। ফারিয়া আর সিরাত একসাথে বসেছে। সিরাত জানালার পাশে বসেছে। সামনের সিটে আহনাব আর সাদাত বসেছে। হঠাৎ ফারিয়া উঠে দাঁড়ালো। সিরাত ভ্রু কুঁচকে ফারিয়ার দিকে তাকালো। আহনাব জানালার পাশে বসেছে। ফারিয়া সাদাতের পাশে দাঁড়িয়ে বলল, তুমি একটু পিছনে বসবে? তুমি আর সিরাত তো পূর্ব পরিচিত। আমার আহনাপের সাথে রোগীর ব্যাপারে কিছু আলোচনা করার ছিল। সাদাত কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। সাদাত সিরাতের পাশে বসতেই সিরাত নিজেকে একটু গুটিয়ে বসলো। অস্বস্তি কাজ করছে তার মধ্যে। ফারিয়া পাশে বসতেই আহনাব অবাক হয়ে বলল,
তুই এখানে কেন আসলে? আহনাফ এত সময় মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখতেছিল। ফারিহা বসতেই উক্ত কথাটি বলল। ফারিহা বলল, ওরা আগে থেকেই পূর্ব পরিচিত, একসাথে গল্প করুক। তোর সাথে আমার একটা রোগীর ব্যাপারে কিছু আলোচনা করার ছিল। আহনাফ বিরক্তি নিয়ে বলল, এখন কেন? এটা তো পরেই বলা যেত। বাস মাত্র ছেড়েছে। সিরাত জানালার দিকে তাকিয়ে রয়েছে। জানালা বন্ধ। খুব খুলতে ইচ্ছে করছে, তাই হাত বাড়িয়ে জানালা খুলতে নিল, কিন্তু পারছে না। সাদাত তা দেখে বলল। আমি খুলে দিব। সিরাত ইতস্তত হয়ে বলল। না থাক, খোলা লাগবে না। সাদাত সিরাতের কথা শুনল না। সে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে জানালা খুলল। সিরাত বাহিরে তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। কপালের কাছ থেকে কিছু চুল বাড়িয়ে রয়েছে, বাতাসে তা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, আর সিরাত তা ঠিক করতে ব্যস্ত। একসময় সে হাল ছেড়ে দিল, এলোমেলোই থাকতে দিল চুলগুলোকে। তারপরও মাঝে মাঝে চোখের ওপর পড়তেই বিরক্তি নিয়ে তা ঠিক করছে। কানে গুজে রাখলেও থাকছে না, বড়ই অবাধ্য তার চুলগুলো। সিরাত পাশে তাকাতেই থমকে গেল। সাদাত সিরাতের দিকে তাকিয়েছিল। সাদাত হেসে বলল। যে উঠতে চাই তাকে উঠতে দাও, বাধা দিও না। সিরাত কিছু সময় সাদাতের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারল সাদাত চুলের কথা বলছে। সাদাত কথা বলেই যাচ্ছে আর সিরাত তা শুনছে। সাদাতের কথা শুনে বুঝলো তারা সাজেক যাচ্ছে। সাদাত থেমে বলল। এত সময় আমিও কথা বললাম, তুমিও কথা বললা। সিরাত চমকে উঠল, ইতস্তত হয়ে বলল। আমি কি বলবো? আপনিই বলুন, আমি শুনি। সাদাত কিছুটা আগ্রহ নিয়ে বলল। তাইলে তোমার বিয়ের ব্যাপারে বলো। আহনাব ঘাড় ঘুরিয়ে পিছে তাকালো। সাদাতের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে ফিরল। সিরাত থমকে বলল। আমাদের বিয়ে নিয়ে তেমন কোনো বলার কিছুই নেই। সাদাত আর কিছু বলল না, সিরাতের দিকে তাকিয়ে রইল। কিছু একটা বোঝার চেষ্টা করছে সে। সিরাতের দিকে তাকিয়ে সিরাত জানালা দিয়ে বাহিরে তাকালো। সিটে মাথা এলিয়ে দিয়ে বাহিরের প্রকৃতি দেখছে। একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই সিরাত আশেপাশে তাকিয়ে দেখলো বাসে কেউ নেই। দ্রুত উঠে দাঁড়ালো, পুরো বাস খালি, কেউ নেই। তখনই বাহিরে দাঁড়িয়ে জানালার কাছে এসে সাদাত বলল। ভয় পেও না, সবাই বাইরে আছে, তুমিও আসো। সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। বাস থেকে নামতেই সুমনা সিরাতের কাছে এগিয়ে এসে বলল। ঘুম কেমন হলো তোমার? সিরাত ম্লান হাসলো। সুমনা মুস্কি হেসে বলল। তুমি ঘুমিয়ে যাওয়ার পর আহনাফ ভাইয়া সাদাত ভাইয়াকে উঠিয়ে নিজের জায়গায় বসতে বলে, আর আহনাফ ভাইয়া তোমার পাশে বসে। তুমি পুরোটা পথ আহনাফ ভাইয়ার কাঁধে ঘুমিয়ে কাটিয়েছো। সিরাত অবাক হয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ একজনের সাথে কথা বলছে। সিরাত সুমনার দিকে তাকালো। সুমনা তার দিকে তাকিয়ে মুস্কি হাসে। সিরাত লজ্জায় পড়ে গেল। সুমনা জোরে হেসে বলল। আর লজ্জা পেতে হবে না, চলো এখানেই সবাই দুপুরের খাবার খাবে। সিরাত লাজুক হেসে সুমনার সাথে গেল। একটা টেবিলে 6 জন করে বসা যায়। এক পাশে সিরাত, সুমনা, ফারিহা বসেছে। তার বিপরীত পাশে আহনাফ, সাদাত আর সৌরভ বসেছে। খিচুড়ি অর্ডার দিয়েছে। এখন সকাল আর দুপুর দুটোই একসাথে খাচ্ছে সবাই। অবশ্য বাসে হালকা খাবার খেয়েছিল সবাই। সাদাত সৌরভের ছোট ভাই, সেই হিসেবে এখানে আসা। খাবার খাওয়া শেষ করে সবাই জিপ গাড়িতে বসে রয়েছে। এবার সিরাতের পাশে ফারিহাই বসেছে। ফারিহা সিরাতকে ফোনে কিছু দেখাচ্ছে। মূলত দুজন ফোন নিয়ে পড়ে রয়েছে। আর্মি চেক করার পর এখানে সব গাড়ি একসাথে সাজেক যাবে। 3টায় গাড়ি ছাড়লো। গাড়ি আস্তে উপরের দিকে যাচ্ছে। একসময় মনে হলো হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যাবে। নিচের দিকে তাকালে গাছগাছালি, সবুজ মেলা দেখা যায়। সবাই একটা রিসর্টে উঠেছে। পুরো রিসর্টে বাঁশের বেড়া দেয়া, চারপাশে বারান্দা। সবাই ফ্রেশ হতে নিজ নিজ রুমে চলে গিয়েছে। এখানে ফারিহা আর সাদাত বাদে সবাই বিবাহিত। প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য একটা করে রুম, আর সাদাত আর ফারিহার জন্য আলাদা আলাদা 2টা। সিরাত গোসল করে বের হতেই আহনাফ বলল। একা নিজের রুমে বাইরে যাও না, আমি বের হলে তারপর একসাথে যাব। সিরাত মাথা নাড়াল। আহনাফ ওয়াশরুমে চলে গেল। সিরাত সকাল থেকে খেয়াল করেছে আহনাফ সবার সাথে একটু কম কথা বলে, অনেকটাই গম্ভীর সে। সিরাত এতদিন ভাবতো শুধু তার সাথেই গম্ভীর, কিন্তু আজকে বুঝলো আহনাফ গম্ভীর প্রকৃতির। সিরাত বারান্দায় গেল। বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছে একটু হাত বাড়ালেই যেন ম্যাঘ ছুঁতে পারবে সে। সূর্য অস্ত যাচ্ছে। পুরো আকাশ সূর্যাস্তের রূপ ধারণ করেছে। অসম্ভব সুন্দর সেই দৃশ্য। নিচের দিকে তাকালে গভীর খাদ, তার মধ্যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।
রাতের খাবারের পর সবাই কিছু সময় আড্ডা যে যার রুমে চলে এসেছে। সবাই ক্লান্ত। আজকে আর কেউ বের হয়নি। কালকে সকাল সকাল বের হয়ে আশেপাশে ঘুরবে। সিরাত রুমে ভাবতে লাগলো একবার তার চাচাতো বোন নিশিকে ফোন দেবে। সকালে নিশি ফোন দিয়েছিল, যখন শুনলো তারা ট্যুরে যাচ্ছে তখন বলেছিল পৌঁছায় জানাতে। সিরাত তা বেমালুম ভুলে গিয়েছিল। ফোন হাতে নিয়ে কল দিতেই দেখলো ফোনের ব্যালেন্স শেষ। এখন কি করবে সে? আহনাফ এত সময় বারান্দায় কারোর সাথে কথা বলতেছিল। আহনাফ রুমে আসতেই সিরাত আহনাফের দিকে তাকালো। কিছু বলবে বলবে এমন ভাব তার, বলতে নিয়েও বলতে পারছে না সে। আহনাফের ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল। কিছু বলবে? আহনাফ জিজ্ঞেস করতেই যেন সিরাত বলার স্বস্তি পেল। আমতামতা করে বলল, আ- আসলে আমার ফোনে ব্যালেন্স নেই, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আহনাফ সিরাতের কাছে এসে হাত বাড়িয়ে ফোন দিল। সিরাত ফোন হাতে নিয়ে তারপর কল দিল। সিরাত কথা বলা শেষ করে খেয়াল করলো আহনাফ রুমে নেই। এত রাতে উনি কই গেলেন? ভেবে চারপাশে চোখ বুলাতেই দেখলো আহনাফ রুমে প্রবেশ করছে। আহনাফ আসতেই ফোন এগিয়ে দিল সিরাত। আহনাফ ফোন হাতে নিয়ে বলল। নামো। সিরাত হতভম্ব হয়ে গেল। আহনাফ পুনরায় বলল। নামো, আমি ঘুমাবো। সিরাত রাগ দেখিয়ে বলল। মানে, আর আমি কোথায় ঘুমাবো? আহনাফ সিরাতের হাত ধরে টেনে তুলল। নিজের বিছানায় গিয়ে শুয়ে বলল। তুমি কোথায় ঘুমাবে তা আমি কি জানি? কথাটা শুনে সিরাত কপট রাগ দেখিয়ে বলল। আমাকে আপনি নিয়ে এসেছেন, তাই আমার কথা আপনাকেই ভাবতে হবে। সারাত কি আমি এখন না ঘুমিয়ে কাটাবো? আহনাফ উঠে বসলো, নির্বিকার কণ্ঠে বলল। তুমি সারা রাত ঘুমাবে নাকি জেগে থাকবে তা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আর তোমার সাথে আমি এক বিছানে ঘুমাতে পারবো না। ভুলে যাও না, আমি এখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না। সিরাত কিছুটা সামনে এগিয়ে আহনাফের দিকে আঙুল তুলে চোখ রাঙিয়ে বলল। এই যে মিস্টার, আপনাকেও আমার স্বামী হিসেবে মানতে বইই গেছে, তাই আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, এটা সারাদিন গান গাইতে হবে না। আর আমার শখ নিয়ে আপনার মতো বদ ক্যাকটাসের সাথে এক বিছানায় শুভ, সেদিন আর সূর্যই উঠবে না। এখন আমি সম্পূর্ণ আমার নিজের অনিচ্ছায় এখানে শুভ, শুধুমাত্র আর কোথায় ঘুমানোর জায়গা নেই বলে। ইচ্ছে হলে একপাশে ঘুমান, না হলে নেমে যান। কথাটা বলেই সিরাত আহনাফের অপর পাশে গিয়ে শুয়ে পড়ল। কাঁথা মুড়িয়ে চোখ খিচিয়ে বন্ধ করে রেখেছে। না জানি আহনাফ এখন কি বলবে। রুমে শুধু একটাই বিছানা, কোনো সোফা নেই। আহনাফ স্তব্ধ হয়ে বসে রয়েছে। সিরাতের ব্যবহার তার হজম হচ্ছে না। পাশ ফিরে সিরাতের দিকে তাকালো। সিরাত গায়ে কাঁথা জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে রয়েছে। আহনাফ নেমে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই নাস্তা সেরে বেরিয়ে পড়েছে। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়। চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। সাজেক, রৈলুইপাড়া, হামারিপাড়া এবং কংবাকপাড়া, এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। সাজেকে মূলত লুসাই, পংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। চারপাশে মনোরম পাহাড়ের সারি, সাদা তুলোর মতো মেঘ, সবই মনোমুগ্ধকর। যেন মেঘগুলো পাহাড় থেকে পাহাড় ওড়াউড়ি করছে। দুপুরের দিকে সবাই রিসোর্টে ফিরে আসে। পুরোটা সময় অবশ্য সিরাত আহনাফের সাথে সাথেই ছিল। কিছু কিছু সময় আবার আহনাফ সিরাতের হাত ধরে হেঁটেছে। এই প্রথম আহনাফ তার হাত ধরেছিল। আহনাফের থেকে প্রথম স্পর্শ। আহনাফের হাত ধরে থাকার ব্যাপারটা সিরাতের কাছে ভালোই লেগেছে। লোক দেখানোর জন্য হলেও সিরাতের কাছে এটাই অনেক। সময়টা রাত। সবাই রিসোর্টের পেছনে একটা খোলা জায়গা রয়েছে, সেখানে সবাই চেয়ার পেতে বসে রয়েছে। আজকে সবাই খোলা আকাশের নিচে বসে বারবিকিউর সাথে নান রুটি খাবে। সবাই চেয়ারে বসে হাতে নিয়ে খাচ্ছে। আগে যারা সাজেকে ঘুরতে এসেছিল তারা তাদের আগের অভিজ্ঞতার কথা বলতে রয়েছে। ঘুরতে গিয়েও আমরা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করি।
হঠাৎ খাওয়ার মধ্যে সিরাত বিষম খেল। আহনাফ উঠে সিরাতের কাছে আসতে নিলেই দেখলো তার আগে সাদাত সিরাতের কাছে গিয়ে পানি দিয়েছে। আহনাফ নিজ স্থানেই দাঁড়িয়ে রইল। সাদাত পানির বোতল দিতেই সিরাত তা হাতে নিয়ে দ্রুত খেল। শোভনা এসে সিরাতের পিঠে হাত বুলিয়ে দিয়েছে। ফারিয়া আহনাফের দিকে তাকিয়ে বলল, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? ওরা দেখছে তো সিরাতকে, তুই বসে খাওয়া শুরু কর। ফারিয়ার কথা যেন আহনাফের কানে যায়নি। তার মনোযোগ তো সিরাতের দিকে। আহনাফ খাবারের প্লেট চেয়ারের উপর রেখে সিরাতের কাছে এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে তুমি? সিরাত মাথা নাড়ল। সাদাত সিরাতের দিকে একটা রুমাল এগিয়ে দিল। সুমনা একটু পানি ছিটিয়েছিল সিরাতের মুখে। আহনাফ ভ্রুকুসকে সাদাতের দিকে তাকালো। সিরাত ম্লান হেসে সাদাতের হাত থেকে রুমাল নিল। আহনাফ নিজ চেয়ারে চলে আসলো। খাওয়া দাওয়ার পরে সবাই গোল হয়ে বসে রয়েছে। উপরে খোলা তারাময় আকাশ আর সাথে নির্মল বাতাস। সবাই মিলে আড্ডা দিচ্ছেন। সিরাত সবার আগে রোমে চলে আসলো। রোমে এসে বারান্দায় গিয়ে বসলো। বারান্দায় সুন্দর একটা দোলনা রয়েছে। দোলনায় বসে আকাশের দিকে তাকাতেই দেখলো মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হালকা শীত শীত অনুভব হতে লাগলো। সিরাত ওঠার জন্য পাশ ফিরে তাকাতেই থমকে গেল। আহনাফ এক হাত দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত মনে মনে ভাবল, উনি কখন আসলেন? আহনাফ আকাশের দিকে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে বলল। সাদাতের সাথে তোমার পরিচয় কিভাবে? সিরাত আহনাফের প্রশ্নে খানিকটা অবাক হলো, কিছুটা খুব মিশ্রিত কণ্ঠে বলল, সেদিন আপনি রাতে যখন আমাকে গাড়ি থেকে নামিয়ে একা বাড়ি যেতে বলেছিলেন, সেই দিন আমার কাছে কোনো টাকা ছিল না, হাঁটছিলাম আমি, তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেলে উনি এসে আমাকে বাঁচান। তারপর উনি বিবেক বোধে আমাকে বাড়ি নামিয়ে দিয়ে গিয়েছিলেন। পরে একদিন চাচার বাসায় দেখা হয়েছিল, তখন জানলাম উনি নিশাপুর বন্ধু। আহনাফ কিছু বলল না। সিরাত প্রশ্নতুর কণ্ঠে বলল, একটা প্রশ্ন করব, যদি আপনি কিছু মনে না করেন? আহনাফ কিছু বলল না। সে এখনো আকাশের দিকেই তাকিয়ে রয়েছে। সিরাত খানিকটা অস্বস্তি নিয়ে বলল, মায়ের কাছে শুনলাম আপনারা নাকি ফারিয়া আপুর সাথে বিয়ের কথা চলছিল। আপনি কি ফারিয়া আপুকে পছন্দ করেন? আহনাফ সিরাতের দিকে তাকালো, নির্বিকার চোখে তাকিয়ে বলল। কি মনে হয় তোমার? সিরাত কিছু বলল না। সিরাতকে চুপ থাকতে দেখে আহনাফ বলল, নিজে বুঝতে চেষ্টা করো, তাহলে উত্তর পেয়ে যাবে। আহনাফ রোমে চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে রইল। এই দিন থেকে আহনাফ তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। মনে আশা হতে লাগলো হয়তো আহনাফ তাকে মেনে নেবে, হয়তো তার ভালোবাসার স্নিগ্ধ পরশে কাছে টেনে নেবে। সিরাত দোলনায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। সকালে ঘুম ভাঙতেই সিরাত থমকে গেল। আহনাফ তার দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। হকচকিয়ে উঠে বসলো সে। সে তো কাল রাতে দোলনায় ঘুমিয়ে পড়েছিল, তাহলে বিছানায় আসলো কিভাবে? প্রশ্নটা আনমনে করে আহনাফের দিকে তাকালো। আনমনে হেসে উঠল সে। আজকে তাদের বাড়ি ফেরার দিন। সকাল সকালে বের হবে, দ্রুত রেডি হতে হবে। বাকি সবাই রেডি হয়ে গিয়েছে কিনা কি জানি। কথাটা ভেবে সিরাতের একবার মনে হলো আহনাফকে ডাকা উচিত, কিন্তু এখন সে বিপাকে পড়ে গেল। কি বলে ডাকবে? আহনাফকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন। পরপর কয়েকবার ডাকলো। আহনাফের কোনো সাড়া নেই। সিরাত এবার জোরে চেঁচিয়ে বলল, এই যে শুনছেন, সকাল হয়ে গিয়েছে, দ্রুত উঠুন। আহনাফ লাফিয়ে উঠে বসলো। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল। সকাল সকাল গাধার মতো চেঁচাচ্ছ কেন? সিরাত বিছানা থেকে নেমে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি যেভাবে ঘুমে বেঘোর ছিলেন তাতে আর বের হওয়া লাগতো না, তাই আপনাকে জাগাতে আমার চেঁচানো লাগছে। প্রথমে স্বাভাবিকভাবে ডেকেছিলাম, কিন্তু আপনিই শুনেননি। কথাটা বলে সিরাত ওয়াশরুমে চলে গেল। সিরাত ওয়াশরুম থেকে বের হয়ে দরজার দিকে তাকাতেই থমকে গেল। ফারিয়া আহনাফকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। আহনাফ ফারিয়াকে দূরে সরিয়ে সামনে তাকিয়ে সিরাতকে দেখে কিছু বলতে নিলে। বাস চলছে তার নিজ গন্তব্যে। ঢাকায় পৌঁছতে আর কিছু সময় বাকি। যেখান থেকে তারা বাসে উঠেছিল সেখানেই বাস থামবে, তারপর যে যার মতো বাড়ি চলে যাবে। আহনাফ আর সিরাত পাশাপাশি বসে রয়েছে। সিরাত জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রয়েছে। তার মুহূর্ত যেন থমকে রয়েছে। সবকিছু অসহ্য লাগছে তার। সকালের ঘটনার পর থেকে ভিতরটা কেমন উত্তাল হয়ে রয়েছে। এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। তার সকল সুপ্ত অনুভূতিগুলো থমকে গেছে। সিরাতের মনে কালো মেঘের বাসা বেঁধেছে। সকালের কথা যতবার মনে হয় ততবারই কোথায় যেন ব্যথা অনুভব হয়। সময়টা যেন থমকে যায় তার কাছে। বারবার মনে হয় এটা একটা স্বপ্ন, ঘুম ভাঙলেই দেখবে এমন কিছু ঘটেনি। তার বারবার আফসোস হচ্ছে এটা কেন একটা স্বপ্ন নয়, কেন তার চোখের ভ্রম নয়। সকাল থেকে আর সিরাত আহনাফের সাথে কথা বলেনি।
তখন আহনাফ কিছু বলতে নিলেই সিরাত আহনাফের কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায়। তারপর আরো দুইবার আহনাফ সিরাতের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সিরাত আহনাফকে কিছু বলার সুযোগ দেয়নি। সিরাতের সিটের বিপরীত সিটে সাদাত বসে রয়েছে। একবার সিরাতের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে তাকালো। বাস নিজ গন্তব্যে আসতেই সবাই এক এক করে বাস থেকে নেমে পড়ল। সুমনা যাওয়ার আগে সিরাতের সাথে কিছু সময় কথা বলে চলে গেল। রাত ৮টা, গাড়ির ড্রাইভার চালাচ্ছে। সামনের সিটে ফারিহা বসেছে আর পেছনের সিটে আহনাফ আর সিরাত। গাড়ি বাড়িতে এসে পৌঁছতেই সিরাত আগে আগে নেমে বাড়ির ভেতরে চলে গেল। সিরাত সোফায় বসে ফোন চালাচ্ছে। হঠাৎ একটা মেসেজে দেখলো তার মোবাইল সেদিন রাতে রিচার্জ করা হয়েছে, যেদিন তারা সাজেক গিয়েছিল। তার মানে সেদিন এত রাতে আহনাফ তার ফোন রিচার্জ করতে বের হয়েছিল। সিরাত আহনাফকে বুঝতেই পারছে না। কালকে রাতে যখন জিজ্ঞেস করলো সে ফারিহাকে ভালোবাসে কিনা, সরাসরি কিছু বলল না। আবার আজকে সকালে ওই ঘটনা। সিরাত মনে মনে ভাবলো, তাহলে কি উনি সত্যি ফারিহা আপুকে পছন্দ করে? একটা চাপা নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল। আহনাফ কিছু সময় পর রুমে আসতেই দেখলো সিরাত ঘুমিয়ে রয়েছে। তার হাতে একটা কাগজ ছিল। কাগজটার দিকে এক পলক তাকিয়ে তা গুছিয়ে রেখে দিল। আহনাফও বিছানায় শুয়ে পড়ল। সকালে নাস্তার পর নাদিয়া বেগম আর সিরাত সোফায় বসে গল্প করছে। এমন সময় কলিং বেল বাজতেই সিরাত উঠে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে নিশিকে দেখতেই অবাক হয়ে গেল। নিশি হাসি মুখে ভিতরে ঢুকলো। নাদিয়া বেগম আগে নিশিকে দেখেনি, তাই তিনি প্রশ্ন করলেন। তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। তখনই আহনাফ সিঁড়ি থেকে নেমে নাদিয়া বেগমের কাছে এসে বলল, ও নিশে, সিরাতের চাচাতো বোন। আমি একটা কাজে আসতে বলেছে। নাদিয়া বেগম হাসি মুখে বললেন। কেমন আছো মা? নিশি ম্লান হাসি দিয়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? নাদিয়া বেগম মাথা নেড়ে বললেন, ভালো আছেন। আহনাফ নিশিকে উদ্দেশ্য করে বলল। কাগজগুলো এনেছো? নিশি মাথা নেড়ে একটা ফাইল আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ ফাইলটা হাতে নিয়ে কাগজগুলো দেখতে লাগলো। সিরাত কিছুই বুঝতে পারছে না। নিশিকে প্রশ্ন করলো। এগুলো কিসের কাগজ আপু? নিশি কিছু বলার আগেই আহনাফ বলল। এগুলো তোমার সার্টিফিকেট। আজকে তোমাকে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে আসবো। দ্রুত রেডি হয়ে নাও, আমরা এখনই বের হব। সিরাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম আগ্রহ নিয়ে সিরাতকে দ্রুত রেডি হতে যেতে বলল। সিরাত রুমে রেডি হতে চলে গেল। তিনি আজকে ছেলে কাজে অনেক খুশি হয়েছে এই ভেবে আহনাফ তাহলে সিরাতকে মেনে নিয়েছে। নিশি যেতে নিলে নাদিয়া বেগম বাধা দিলেন, কিন্তু নিশির যেতেই হবে, তাই নাদিয়া বেগমকে কথা দিল আরেকদিন এসে অনেক সময় থাকবে বলেই চলে গেল। আজকে সে আবার হোস্টেলে ফিরে যাবে। বাসায় যে দ্রুত রেডি হয়ে তাকে আবার বের হতে হবে, তাই দ্রুত চলে গেল সে। আহনাফ আর সিরাত গাড়িতে পাশাপাশি বসে রয়েছে। আহনাফ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে। সিরাত আহনাফের দিকে তাকিয়ে বলল। আপনার আমার উপর এত করুণা করার দরকার নেই। আহনাফ ভ্রুকুচকে সিরাতের দিকে তাকালো, পুনরায় সামনে ফিরল। সিরাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আর এমনও না যে আমি নিজে আমার পড়ালেখার খরচ চালাতে পারবো। তাহলে অনেক আগে আমি নিজেই ভর্তি হতাম। আপনার আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি বাড়ি চলুন। আহনাফ এক সাইডে গাড়ি থামালো। সিরাত ভাবলো পুনরায় হয়তো আবার তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়া হবে। আহনাফ কিছু বলতে নিলে সিরাত তাকে থামিয়ে বলল। আপনার কিছু বলতে হবে না। আমি বুঝে গিয়েছি এখন আমাকে গাড়ি থেকে নেমে একা বাড়ি ফিরতে হবে। সিরাত নামতে উদ্যত হতেই আহনাফ সিরাতের হাত ধরে চেঁচিয়ে বলল। তোমাকে আমি একবারও বলছি নামতে। সিরাত আমতা আমতা করে বলল। না, মানে না আসলে। আহনাফ ধমক দিয়ে বলল। চুপ। সিরাত কেঁপে উঠল। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে সে। আহনাফ অনেক শক্ত করে ধরে রেখেছে হাত। সিরাত হাতের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। আহনাফ বুঝতে পেরে হাত ছেড়ে দিল। একবার জোরে শ্বাস নিয়ে ত্যাগ করে চোখ বন্ধ করলো। চোখ খুলে শান্ত কণ্ঠে বলল। আমি তোমাকে করুণা করার জন্য এসব করছি না, তোমার উপর দায়িত্ববোধ থেকে করতেছি। তুমি এখন আমার দায়িত্ব, আর তোমার টাকা থাকার প্রয়োজন নেই। তোমার পড়াশোনার সব খরচ আমি চালাবো, তবে তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে আমার সব টাকা ফেরত দিয়ে দিতে হবে। এমনি এমনি কিছু করছে না। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল। আহনাফ আর কিছুই বলল না। গাড়ি চালানো শুরু করলো। কলেজে ভর্তি করার সময় আহনাফ সিরাতকে নিজের স্ত্রীর পরিচয়ে ভর্তি করেছে। যেখানে তাদের ক্লাস হবে সেটা দেখিয়ে নিয়ে আসলো। আহনাফ সিরাতকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল। তুমি ভিতরে যাও, আমার একটা কাজ আছে।
কথাটা বলে আহনাব গাড়ি নিয়ে চলে গেল। গাড়িটি যতক্ষণ দেখা যায় তত সময় সিরাত দাঁড়িয়ে রইল। গেটের ভেতর ঢুকতেই তার ফারিহার সাথে দেখা। ফারিহা সিরাতকে দেখে দাঁড়িয়ে গেল। সিরাত পাশ কাটিয়ে যেতে নিলেই ফারিহা বলল, সিরাত দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। সিরাত দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে ম্লান হাসি দিয়ে ফারিহাকে বলল। জি আপু বলো। অনিচ্ছা সত্ত্বেও ফারিহার কথা শোনার জন্য দাঁড়িয়ে গেল। শুধুমাত্র ভদ্রতার জন্য ফারিহার কথা শোনার জন্য তার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। ফারিহা হঠাৎ সিরাতের হাত ধরে বলল। তুমি আহনাবকে প্লিজ ছেড়ে দাও সিরাত। সিরাত থমকে গেল, অবাক হয়ে বলল। এসব কি বলছো আপু, তোমার মাথা ঠিক আছে? ফারিহা করুণ চোখে বলল। আমি ঠিকই বলছি, তুমি আহনাবকে ছেড়ে দাও। আমি আহনাবকে অনেক ভালোবাসি, আর আহনাবও আমাকে অনেক ভালোবাসে। সেদিন দেখলে না, আমি জড়িয়ে ধরেছিলাম। আমি আহনাবকে কতবার বললাম ও যেন তোমাকে আমাদের ব্যাপারে বলে, কিন্তু মামুনি কষ্ট পাবে, তাই তোমাকে কিছু বলছে না। প্লিজ তুমি ছেড়ে দাও আহনাবকে, তাহলে মামুনি কষ্ট কম পাবে। আহনাব তোমাকে ছেড়ে দিলে উনি বেশি কষ্ট পাবে। সিরাতের গা হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না, কি বলবে সে। চোখ দিয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। বুকের গহীনে ব্যথা অনুভব হতে লাগলো, গলায় ব্যথা করছে, কণ্ঠ দলা পাকিয়ে আসে। ফারিহা সিরাতকে বলল। আমি যে তোমাকে কথা বলেছি তুমি কাউকে বলিও না, বিশেষ করে আহনাবকে বলিও না। আমি আহনাবকে ছাড়া বাঁচবো না। তুমি আহনাবকে আমার কাছে ফিরিয়ে দাও। সিরাত ছলছল চোখে তাকিয়ে রইল ফারিহার দিকে। আহনাব রোমে ঢুকে দেখলো রোম অন্ধকার। ভ্রুগুজকে এলো তার। নাদিয়া বেগমের কাছে শুনিয়ে এলো সিরাত রোমে আছে। তাহলে এমন রোম অন্ধকার করে থাকার মানে কি? আহনাব বিরক্তি নিয়ে লাইট জ্বালালো। রোমে আলোর উপস্থিতি পেতেই সিরাত মাথা তুলল। আহনাব কপালে বিরক্তির ভাঁজ নিয়ে পেছনে তাকাতেই তার কপালের ভাঁজ মিলিয়ে গেল। সিরাতকে দেখে বিধ্বস্ত লাগছে, চোখ তার লাল হয়ে রয়েছে। আহনাবের হাতে একটা বড় বাক্স ছিল, তার টেবিলের ওপর রেখে সিরাতকে চিন্তিত কণ্ঠে বলল। তোমার এই অবস্থা কেন? সিরাত কিছু বলছে না, করুণ চোখে তাকিয়ে রইল আহনাবের দিকে। আহনাব সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। আহনাব কাছে আসতেই নড়ে চড়ে বসলো। আহনাব সিরাতের সামনে হাঁটু মুড়ে বসে বলল। তুমি ঠিক আছো? আহনাবের কথা শুনে সিরাতের রাগ লাগলো। ক্ষিপ্ত চোখে তাকালো আহনাবের দিকে। আহনাব চমকে গেল। সিরাতকে তার অদ্ভুত লাগলো। সিরাত উঠে দাঁড়ালো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। আহনাব উঠে সিরাতের সামনে এসে দাঁড়ালো, পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলালো। তার কাছে সিরাতকে অদ্ভুত লাগছে। আহনাব এগিয়ে গিয়ে টেবিলের বাক্সটা হাতে নিয়ে পুনরায় সিরাতের কাছে এসে বলল। এর ভিতর তোমার কলেজের সব বই রয়েছে। সিরাত নির্বিকার কণ্ঠে বলল। আপনি এসব আমার জন্য কেন করছেন? আহনাব ভ্রুকুচকে সিরাতের দিকে তাকিয়ে বলল। সকালে তো বললাম, আবার কেন জিজ্ঞেস করছো? সিরাত নির্বিকার ভাবে বলল। শুধু দায়িত্ববোধ থেকে? কিন্তু আপনার আমার প্রতি দায়িত্ববোধ কেন থাকে? আপনি তো আমার স্ত্রী হিসেবে মানেন না। আহনাব বাক্সটা টেবিলে রেখে কপালে নির্বিকার কণ্ঠে বলল। সারা জীবন আমি তোমাকে চালাতে পারবো না, তাই পড়াশোনা শেষ করতে সাহায্য করছি, যাতে পরে চাকরি করে নিজের দায়িত্ব নিজে নিতে পারো। ছুটা খুব মিশ্রিত কণ্ঠে বলল। কেন করছেন এসব? আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি তো আর আমায় ভালোবাসেন না। শুধু নামমাত্র এই সম্পর্কে বাধা পড়ে থাকতে হবে না আপনাকে, সারা জীবন চালাতেও হবে না আমায়। আপনি এই সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারেন। নিজের মনের মানুষের কাছে চলে যান আপনি। আর কিছু বলতে পারল না সিরাত। কথা বলতে কষ্ট হচ্ছে, হৃদয়ে অসম্ভব ব্যথা হচ্ছে, ছলছল করছে তার চোখ। আর এক মুহূর্ত আহনাবের সামনে থাকলে নিজেকে সামলাতে পারবে না সে। আহনাবের সামনে সে কোনো চোখের পানি ফেলতে চায় না, এতে নিজের দুর্বল হয়ে পড়বে, যা সে চায় না। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আহনাব থমকে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম ডাকতে সে নিচে চলে গেল। খাবার টেবিলে সবাই বসে রয়েছে, কিন্তু সিরাত আসে না। নাদিয়া বেগম চিন্তিত হয়ে বলল। কি এমন হলো মেয়েটার? দুপুরেও খেলো না, এখনো খেতে আসছে না। আহনাব অবাক হয়ে বলল। দুপুরে খাইনি। নাদিয়া বেগম দুপাশে মাথা নাড়িয়ে বলল। অনেকবার জোর করেছিলাম, কিন্তু মাথা ব্যথার কথা বলে আর খায়নি। আহনাব উঠে দাঁড়ালো। ফারিহা অবাক হয়ে বলল। এ কি, তুই উঠে দাঁড়ালি কেন? আহনাব ফারিহার কথার কোনো গুরুত্ব না দিয়ে নাদিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল। আমি সিরাতকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে আহনাব উপরে চলে গেল। নাদিয়া বেগম হেসে বলল। তোমরা খাওয়া শুরু করো। ফারিহা ক্ষিপ্ত হয়ে বসে রইল। নাদিয়া বেগম ফারিহাকে বসে থাকতে দেখে বলল। তুই আবার বসে আছিস কেন? খাওয়া শুরু কর। ফারিহা হেসে বলল। ওরা আসুক, তারপর একসাথে খাওয়া শুরু করব।
আহনাফ রোমে এসে দেখলো সিরাত রোমে নেই। বারান্দায় গিয়ে দেখলো সিরাত বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। আহনাফ গিয়ে সিরাতের পাশে দাঁড়ালো। সিরাত আনমনে বাহিরে তাকিয়ে রয়েছে। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল। সিরাত, সিরাত থমকে গেল। পাশ ফিরে তাকালো আহনাফের দিকে। এই প্রথম আহনাফ তার নাম ধরে ডেকেছে। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। পুনরায় নির্বিকার কণ্ঠে বলল। খেতে চলো। সিরাত সামনের দিকে তাকিয়ে বলল। আমি খাবো না। আহনাফ সিরাতের হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। সিরাত কেঁপে উঠল। হাত ছাড়াতে নিতে আহনাফ ধমক দিয়ে বলল। স্থির থাকো। সিরাত স্থির হয়ে দাঁড়ালো। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল। খেতে চলো। সিরাতকে কিছু বলতে না দিয়েই হাত টেনে নিয়ে আসলো। সিরাত আর বাধা দিল না। আহনাফ সিরাতকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে আছে। হাত ধরে রেখেছে। ফারিহা সেদিকে তাকিয়ে হাতের চামচ শক্ত করে ধরল। রাগ নিয়ে তাকিয়ে আছে সে। আহনাফ বসে সিরাতকে ইশারায় নিজের পাশে বসতে বলল, কিন্তু সেখানে বসলো না। সে ঘুরে গিয়ে নাদিয়া বেগমের পাশে বসলো। আহনাফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ। সিরাত এখনো রুমে আসেনি। আহনাফ সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। রাত অনেক হয়েছে। সিরাত এখনো আসছে না দেখে আহনাফ ভাবলো নিচে যাবে, কিন্তু তখনই সিরাত রুমে আসলো। সিরাত আসতেই আহনাফ বলল। আমার কিছু কাজ আছে, সোফায় বসে কাজ করব। তুমি বিছানায় শুয়ে পড়ো। সিরাত এক পলক আহনাফের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আহনাফ পুনরায় ল্যাপটপের দিকে তাকালো। সকালে ঘুম ভাঙতেই দেখলো আহনাফ নিচে বসে বিছানায় মাথা দিয়ে শুয়ে রয়েছে। সিরাত চমকে উঠে বসলো। সিরাতের হাত আহনাফের হাতের মুঠোয় ছিল। সিরাত উঠে বসতেই আহনাফ জেগে গেল। সিরাতের হাত ছেড়ে মাথা তুলে বসলো। সিরাত চোখ ছোট করে বলল। আপনি এভাবে কেন ঘুমাচ্ছিলেন? আহনাফ কিছু বলল না। উঠে ওয়াশরুমে চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে রইল। নাস্তা শেষে আহনাফ বলল। দ্রুত খাওয়া শেষ করো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি হসপিটাল যাব। ফারিহা আগ্রহ নিয়ে বলল। তাহলে আমিও খাওয়া শেষ করি, সিরাতকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব। আহনাফ বাধা দিয়ে বলল। তুই একা যা, আমি আরো আগে বের হব। তুই নিশ্চিন্তে খাওয়া শেষ করে পরে যা। সিরাত অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। আজকে হঠাৎ ফারিহাকে মানা কেন করলো সে? এই কয়দিন তো একসাথেই গিয়েছিল তারা। আহনাফ বিরক্তি নিয়ে বলল। দ্রুত চলো। সিরাত উঠে দাঁড়িয়ে আহনাফের পিছু পিছু চলে গেল। ফারিহা অপমানিত বোধ করে আরো রেগে গেল। সিরাত গাড়িতে উঠতেই আহনাফ বলল। রাস্তা চেনে রাখো, প্রতিদিন আমি তোমাকে দিয়ে যেতে পারবো না। সিরাত বিরক্তি নিয়ে অন্যদিকে ফিরে বলল। আপনাকে প্রতিদিন কেউ দিয়ে যেতেও বলেনি। আহনাফ অবাক হয়ে বলল। তুমি এমন ব্যবহার কেন করছো কালকে থেকে? সিরাত আহনাফের দিকে এক পলক তাকিয়ে বলল। কিছু না। আহনাফ আর কিছু বলল না। গাড়ি চালানো শুরু করলো। পুরো গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। আহনাফ সিরাতকে নামিয়ে দিয়ে চলে যায়। কলেজে আজকে তেমন কোনো ক্লাস হয়নি। পুরো ক্লাসই সবার পরিচয় পর্ব চলেছে। সিরাত হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। মাঝপথে থেমে ভাবলো হেঁটে যাওয়া যাবে না, যে রোদের তাপ রিস্কায় যেতে হবে। রোদের উত্তাপে অতিষ্ঠ চারিদিকে। সিরাত থেমে রিস্কা খুঁজতে লাগলো। আজকে সকালে আসার সময় নাদিয়া বেগম তার হাতে টাকা দিয়েছে, না হলে তাকে হেঁটেই যেতে হতো। হঠাৎ কারো কণ্ঠে পাশ ফিরে তাকালো সিরাত। সাদাত হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল। আপনি এখানে? এখান থেকে যেতেছিলাম, দেখলাম তুমি দাঁড়িয়ে রয়েছো। এমন সময় এখানে কি করছো? সিরাত হাসি মুখে বলল। এই কলেজ শেষে বাসায় যাচ্ছিলাম। সাদাত হেসে বলল। আমাদের প্রথম দেখার পরে মনে আছে কফি খাওয়ানোর কথা ছিল। চলো আজকে কোথায় বসে কফি খাই। সিরাত অস্বস্তিতে পড়ে গেল। এখন কি বলবে সে? সিরাতের অস্বস্তি দেখে সাদাত বলল। আমার সাথে এক জায়গায় বসে কফি খেলেই চলে। খাবো, কিছুক্ষণ সময়ের ব্যাপার, আর কিছুদিন কিছু বলবো না। সিরাত ভাবলো নাদিয়া বেগম তাকে যা টাকা দিয়েছে তাতে কফির টাকা হয়েই যাবে। আর সাদাত সেই দিন তার জীবন বাঁচিয়েছে, এইটুকু করাই যায় ভেবে সিরাত রাজি হয়ে গেল। সিরাতের বিপরীতে বসে রয়েছে সাদাত। কফি অর্ডার দিয়ে বসে রয়েছে তারা। কলেজের কাছেই একটা কফি শপে এসেছে তারা। সিরাতের অন্যদিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ সাদাত বলল। আহনাফের সাথে তুমি ভালো নেই, তাই না? সিরাত অবাক হয়ে তাকালো সাদাতের দিকে। সাদাতের কথাটা মস্তিষ্কে পুনরাবৃত্তি করতেই রাগী চোখে তাকালো সাদাতের দিকে। শক্ত গলায় বলল। উনি আপনার বড়, এভাবে নাম ধরে কেন বলছেন? সাদাত কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলল। আহনাফ যেমন ধরনের মানুষ তাকে নাম ধরে ডাকছি, এটাই বেশি, এর বেশি সম্মান দেওয়া যায় না। সিরাত বিরক্তি নিয়ে তাকিয়ে রইল।
মনে চাচ্ছে এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু ভদ্রতার জন্য বসে রইল। সাদাত নির্বিকার কণ্ঠে বলল, সেদিন আমি দেখছি ফারিয়া কিভাবে আহনাফকে জড়িয়ে ধরেছিল, আর তুমি কিছু না বলেই বেরিয়ে গেলে। সিরাত লজ্জায় মাথা নিচু করে রইল। কি বলবে এখন সে? কিছু বলারই মুখ নেই তার। চুপ করে বসে রইল সে। সিরাতের হাত টেবিলের উপরই ছিল। সাদাত সিরাতের হাত ধরল। সিরাত অস্বস্তি নিয়ে সাদাতের দিকে তাকালো। হাত ছাড়াতে নিতেই সাদাত বলল, সিরাত, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিরাত চমকে তাকালো সাদাতের দিকে, ঘৃণিত কণ্ঠে বলল। হাত ছাড়ুন আমার। সাদাত সিরাতের হাত ছেড়ে দিল। সাদাত পুনরায় বলল, প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলি, তখন আমি জানতাম না তুমি বিবাহিত। পরে যখন নিশির কাছে জানতে পারি তুমি বিবাহিত, তখন তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেদিন ঘটনার পর বুঝতে পারলাম তুমি ভালো নেই এই সম্পর্কে। তাই সাদাতকে আর কিছু বলতে না দিয়ে সিরাত ক্ষিপ্ত কণ্ঠে বলল। তাই ভাবলাম এই সুযোগ কাজে লাগাই, তাই তো? সাদাত ব্যস্ত হয়ে বলল। সিরাত, তুমি ভুল বুঝছো আমাকে, শান্ত হয়ে শোনো আমার কথাটা। সিরাত উঠে দাঁড়ালো, টেবিলের উপর টাকা রেখে বলল, আপনার কথা শোনার ধৈর্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কফিটা খেয়ে চলে যাবেন, আর কোনো দিনও আমার সামনে আসবেন না। বলে সিরাত চলে আসলো। বের হওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগতে ক্ষিপ্ত কণ্ঠে বলল। দেখে চলতে পারেন না? কথাটা বলে সামনে তাকাতে সিরাত থমকে গেল। আহনাব তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে রয়েছে। আহনাব বিরক্ত হয়ে বলল। তুমি এখন এখানে কি করছো? সিরাত কিছু বলতে যাবে, তার আগে সাদাত পেছন থেকে এসে বলল। কফির জন্য ধন্যবাদ, আর আমি সত্যি তোমাকে পছন্দ করি। কথাটা বলে সাদাত আহনাবের দিকে তাকালো। আহনাব হাত মুঠো করে রাগান্বিত চোখে তাকিয়ে আছে সাদাতের দিকে। আহনাব সাদাতের দিকে এগোতে নিলে সাদাত চলে যায় সেখান থেকে। আহনাব রাগ মিশ্রিত চোখে সিরাতের দিকে তাকালো। সিরাত কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে রইল। আহনাব শক্ত কণ্ঠে বলল। ও তোমাকে পছন্দ করে মানে? সিরাত নির্বিকার কণ্ঠে বলল। মানে মানে কেন করছেন? বোঝেননি আপনি? তাহলে আমি আবার বলছি, উনি আমাকে পছন্দ করে। আহনাব সিরাতকে অনেক শক্ত করে গাড়ির দিকে টেনে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে তাতে দাঁত চেপে বলল। গাড়িতে ওঠো। সিরাত কিছু বলতে নিলেই আহনাব বাধা দিয়ে চেঁচিয়ে বলল। দ্রুত গাড়িতে ওঠো। সিরাত কেঁপে উঠল, আর কথা বাড়ালো না, দ্রুত উঠে বসলো গাড়িতে। আহনাব উঠে কাউকে কল করে বলল সে আসতে পারবে না, পরে ভিডিও কনফারেন্স মিটিং করে নেবে। পুরো গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। নিশির ফোন থেকে না বলেই সিরাতের নাম্বার নেয় সাদাত। সেদিন রাতে সিরাতকে সাদাতই ফোন দিয়েছিল। নিশির কণ্ঠ শুনে আর কোনো কথা বলেনি। পরদিন যখন শুনল সিরাত বিবাহিত, তারপর নিজের ফোন থেকে সিরাতের নাম্বার ডিলিট করে দেয় সাদাত। আহনাব সিরাতের হাত টেনে নিয়ে রুমে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই কোনো ঝামেলা হয়নি। হাত ছাড়তেই হাফ ছেড়ে বাঁচল সিরাত। হাত জ্বলে যাচ্ছে তার। হাত ধরে দাঁড়িয়ে রইল। আহনাব তিক্ত কণ্ঠে বলল। তোমাকে আমি পড়তে পাঠিয়েছিলাম, কারোর সাথে কফি শপে বসে কথা বলতে না। সিরাত চুপ করে রইল। সিরাতের নীরবতা আহনাবকে আরো রাগিয়ে তুলছে। আহনাব রাগ সংযত রেখে দাঁতে দাঁত চেপে বলল। ওই ছেলের সাথে এত কিসের কথা তোমার? আর কোনোদিনও জানি ওই ছেলের সাথে তোমাকে না দেখে। সিরাত বিরক্ত নিয়ে বলল। আমি যার সাথেই কথা বলি তাতে আপনার কি? আমি ওনার সাথেই কথা বলবো, আরো বেশি করে বলবো। আহনাব সিরাতের বাহু শক্ত করে চেপে ধরল। সিরাত ব্যথায় চোখ মুখ খিচে রইল। আহনাব চোখ রাঙিয়ে বলল। সেই সুযোগ আমি তোমাকে দেব। তুমি আমার সাথে কলেজ যাবে, আর আমার সাথেই ফিরে আসবে। সিরাত ক্ষিপ্ত কণ্ঠে বলল। আমি ওনার সাথে কথা বলি আর না বলি তাতে আপনার কি? আপনার সমস্যাটাই তো আমি বুঝতে পারছি না। আহনাব শক্ত কণ্ঠে বলল। আমার অনেক সমস্যা আছে, তা তোমার না জানলে চলবে। আর বড় কথা হলো, ওই ছেলে তোমাকে পছন্দ করে। এটা জানার পরও কেন ওর সাথে কথা বলবো? সিরাত ক্ষিপ্ত কণ্ঠে বলল। আমাকে পছন্দ করে তাতে আপনার কি? আপনার তো তাতে কোনো সমস্যা থাকার কথা না। আর আমি যদি ওনার সাথে কথা বলি তাহলে আপনার তো আরো সুবিধা হবে। এই কারণ দেখিয়ে আবার ছেড়ে দেবেন আপনি? আহনাব অবাক হয়ে গেল, মলিন কণ্ঠে বলল। তোমার কি হয়েছে? কালকে থেকে ছেড়ে যাওয়ার কথা কেন বলছো? আমি কি তোমাকে এখন পর্যন্ত একবারও বলেছি তোমাকে ছেড়ে দেবো? সিরাত বিরক্তি নিয়ে বলল। ভয় নেই, আমি মাকে আপনার বিরুদ্ধে কিছুই বলবো না। আমি আপনাকে ছেড়ে দূরে সরে যাব, তাতে মা আপনার কারণে আর কষ্টও পাবে না, আর আপনিও আপনার ভালোবাসা ফারিহা আপুকে বিয়ে করতে আর কোনো বাধা থাকবে না। আহনাব চমকে বলল। এসব তুমি কি বলছো? আমি কখন বললাম আমি ফারিহাকে ভালোবাসি? সিরাত বিরক্তি নিয়ে আহনাবকে ধাক্কা দিল। আচমকা ধাক্কা দেয়াতে আহনাব দূরে সরে আসলো। সিরাতের বাহু থেকেও হাত সরে গেল। সিরাত বিরক্ত কণ্ঠে বলল।
সেদিন যখন আপনাকে জিজ্ঞেস করলাম তখন তো আপনি একবারও বলেননি। হ্যাঁ তো বলিনি। এক মিনিট। আহনাব একটু থেমে বলল। কালকে তোমার ফারিয়ার সাথে কি কি কথা হয়েছে? কোনো কথা হয়নি। বলে সিরাত চলে যেতে নিলে আহনাব সিরাতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল। আমি জানি কালকে তোমাকে নামিয়ে যাওয়ার পর তোমার ফারিহার সাথে কথা হয়েছে। আমি আজকে সকালে দারোয়ানকে জিজ্ঞেস করেছিলাম। এখন বলো, ফারিহা তোমাকে কি বলেছে? সিরাত চুপ করে রইল। আহনাব প্রশ্নাত্মর কণ্ঠে বলল। ফারিহা তোমাকে এমন কথা বলেনি তো আমি ওকে ভালোবাসি? সিরাত এক পলক আহনাবের দিকে তাকিয়ে বলল। মিথ্যে তো আর বলেনি। আহনাব ভ্রু কুঁচকে বলল। আসলে তুমি গাধা। তোমার আমাকে দেখে কোন দিক দিয়ে মনে হয় আমি ফারিহাকে ভালোবাসি? ফারিহা বললে আর তুমি বোকার মতো বিশ্বাস করে দূরে চলে যাচ্ছ? সিরাত অবাক হয়ে তাকিয়ে বলল। আপনি ফারিয়া আপুকে ভালোবাসেন না? আহনাব নির্বিকার কণ্ঠে বলল। না, আর আমি ফারিহাকে বলেছিলাম আমি ওকে বিয়ে করতে পারবো না। তারপর তো ফারিহা ফুপিকে মানা করে দেয় আমাদের বিয়ের ব্যাপারে। সিরাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে ফারিয়া তাকে মিথ্যে বলল, কিন্তু কেন? আহনাব সিরাতের কাছে এগিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল। কালকে থেকে আমি বাদে বাইরে কোথাও 1 মিনিটের জন্য থাকা তোমার বন্ধ। কথাটা বলে আহনাব ওয়াশরুমে চলে গেল। নিজের বোকামের কথা ভেবে নিজের ওপর রাগ লাগছে সিরাতের, কিন্তু ফারিয়া এমন কেন করলো তা বুঝতে পারল না সিরাত। সবেমাত্র নিজের কেবিনে এসে বসলো আহনাব। চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আজকে অনেক প্রেশার গেছে কাজের। হঠাৎ ফারিহা এসে চেঁচিয়ে বলল। তুই আমার নাম বদলির লিস্টে দিচ্ছিস কেন? কোন সাহসে? আহনাব চোখ মেলে তাকালো, মাথা সোজা করে বসে রইল যেন ফারিহা কিছু বলেনি। হাতে একটা ফাইল নিয়ে দেখতে লাগলো। ফারিহা পুনরায় চেঁচিয়ে বলল। তুই সিরাতের মতো মেয়ের জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আহনাব রাগী চোখে ফারিহার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল। সিরাত কেমন মেয়ে সে কথা বলার যোগ্যতা তোর নেই। সিরাতকে নিয়ে কিছু না বলাই তোর জন্য ভালো, নাহলে চাকরিটা থাকবে না তো। ফারিহা কিছুটা নরম সুরে বলল। আহনাব, আমি তোকে ভালোবাসি। আহনাব তাচ্ছিল্য হাসি দিয়ে বলল। ভালোবাসিস? তুই ভালোবাসতে জানিস? তুই যে শুধু টাকার জন্য আমাকে বিয়ে করতে চাস সেটা আমি খুব ভালো করেই জানি। আর ফফি যে পরিকল্পনা করে তোকে সিরাতকে ভুল বোঝাতে বলছে তা সব শুনেছিলাম আমি। বিয়ে ভাঙার জন্য তো তুই টাকা নিয়েছিস আমার থেকে। আমি তোকে এখনো টাকা দিচ্ছি, তবে তুই এখন থেকে চলে যাবে। আমার আর সিরাতের সম্পর্ক ভাঙার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। ফারিহা আশেপাশে খেয়াল করে দেখলো কেবিনের আশেপাশে মানুষ জড়ো হয়ে গিয়েছে। সবাই ফারিহাকে খারাপ বলছে। অপমানিত হয়ে ফারিহা আর কিছু বলল না, চলে গেল। সিরাত কলেজ থেকে বেরিয়ে দেখলো আহনাব গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কালো প্যান্ট আর সাদা শার্ট পরা। দেখে মনে হচ্ছে সাদা শার্টটা শুধুই তার জন্য তৈরি, এমন ভাবে গায়ে ফুটে উঠেছে। সিরাত গাড়ির কাছে না গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আহনাব ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। হাতে টান লাগাতে দাঁড়িয়ে গেল সিরাত। পেছনে না ফিরেই বুঝতে পারলো আহনাব হাত ধরেছে। সিরাত পেছনে ফিরে কিছু বলার আগেই আহনাব হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসতে বলল। সিরাত উঠতে নেবে তখনই কারো কণ্ঠস্বরে থেমে গেল। সাদাত এসে সিরাতের পাশে দাঁড়িয়ে বলল। সিরাত, এই লোকের সাথে তোমাকে যেতে হবে না, আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আহনাব বিরক্তি নিয়ে তাকালো সাদাতের দিকে। সিরাত গাড়িতে উঠে বসলো। আহনাব অবাক হয়ে তাকালো সিরাতের দিকে। সাদাত ভারাক্রান্ত কণ্ঠে বলল। সিরাত। সিরাত সাদাতের দিকে তাকিয়ে ম্লান হাসি দিয়ে বলল। আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি। আপনি আমার স্বামীকে ভুল বুঝে তাকে অপমান আর করবেন না, আর আমার সাথেও কোনোদিনও কথা বলার চেষ্টা করবেন না। আহনাব আরো অবাক হলো। সিরাত আহনাবের দিকে তাকিয়ে বলল। দ্রুত গাড়িতে উঠুন। আহনাব আনমনে হ্যাঁ বলল। সিরাতের কথা আবার পুনরায় মস্তিষ্কে আওড়াতেই আহনাব বুঝে গাড়িতে গিয়ে বসলো। সাদাতের চোখের পলকে গাড়ি চালিয়ে চলে গেল আহনাব। সাদাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, নিজে নিজেই বলল। তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। আমার ভালোবাসা ভুল না, শুধু একটাই আফসোস, তোমার জীবনে আমি আগে কোনো আসলাম। সাদাত আনমনে চাপা দীর্ঘশ্বাস ফেলল। ম্লান হাসি দিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। পুনরায় নিজেকে বলল। তোমার কথা আমি রাখবো। সিরাত, এই প্রথম তুমি আমার কাছে কিছু চেয়েছো, তোমার কথাই থাকবে। আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলার চেষ্টা করব না। গাড়ি চালিয়ে চলে গেল সাদাত সেখান থেকে। সিরাত জানালা দিয়ে বাহিরে দেখছে। আহনাব একটু পরপর লুকিং গ্লাসে তাকিয়ে সিরাতকে দেখছে, যা সিরাতের চোখ এড়ায়নি। সিরাত বিরক্তি নিয়ে বলল। এভাবে বারবার কেন তাকাচ্ছেন? আহনাব সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো অবহত রেখে বলল। আমার বউকে আমি দেখছি, তাতে তোমার কি সমস্যা? সিরাত থমকে গেল। এই প্রথম আহনাব তাকে নিজের বউ বলে সম্বোধন করলো। নিজেকে সামনে বলল।
যাকে ভালোবাসেন না তাকে নিজের বউ কেন বলছেন? করুণা করে নিজের অনিচ্ছায় নিজের বউ বলতে হবে না। আহনাফ গাড়ি থামিয়ে তাকালো সিরাতের দিকে। সিরাত তার তাকানো বুঝতে পারছে না যে তাকানোতে আবেগ আছে। আহনাফ শান্ত কণ্ঠে বলল, মুখে কেন বলতে হবে ভালোবাসি? অনুভব করতে পারো না? মুখে বলি ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা অনুভব করে নিতে হয়। সিরাত স্তব্ধ হয়ে গেল আহনাফের কথায়। নিজের কানকে তার বিশ্বাস হচ্ছে না। আহনাফ মুস্কি হেসে বলল, শুধু ডায়েরির পাতায় লিখলেই হয় না ভালোবাসে। বলার সাহস আর যাকে ভালোবাসো তার ভালোবাসা অনুভব করার যোগ্যতাও রাখতে হয়। সিরাত চমকে উঠল। আহনাফ কিভাবে জানলো সে ডায়েরির পাতায় তাকে ভালোবাসে কথাটা লিখেছিল? আহনাফ তাহলে তার ডায়েরি পড়ছে। সিরাত লজ্জায় অন্যদিকে তাকালো। কেন তার লজ্জা লাগছে সে বুঝতেছে না। আহনাফ সিরাতের অবস্থা দেখে হেসে গাড়ি চালানো শুরু করলো। ফারিহা ব্যাগ গোছাচ্ছে, তা দেখে তার মা রোকেয়া এসে বলল। তুই ব্যাগ গোছাচ্ছিস কেন? কোথাও যাবে? ফারিহা রাগান্বিত চোখে তাকালো তার মায়ের দিকে, ক্ষোভ নিয়ে বলল। আহনাব আমার বদলি করিয়েছে, কালকে রংপুরে জয়েনিং। রোকেয়া বেগম অবাক হয়ে বলল, কিন্তু আহানা এমন কেন করলো? আহনাব আমাদের সব প্ল্যান শুনে ফেলেছিল। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, আহনাব এই মেয়েকে ভালোবাসে। এই মেয়েকে আহনাব ওর থেকে দূরে সরাতে দিবে না। এই প্ল্যান কাজে দিবে না, আগেই বলেছিলাম। দেখলে তো, আহনাবও গেল আর সম্পত্তিও গেল। রোকেয়া বেগমের আফসোস হচ্ছে। মেয়ের কথা তার শোনা উচিত ছিল, আরো চিন্তা ভাবনা করে কাজ করা উচিত ছিল। আহনাব আর সিরাতকে বাসায় ঢুকতে দেখে নাদিয়া বেগম বলল। আহনাব, তোর সাথে আমার কথা আছে। আহনাব দাঁড়িয়ে গেল, সাথে সিরাতও। নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বললেন, আমি বিকেলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি এবার না করতে পারবে না। কেউ জানে না তোমাদের বিয়ের কথা, তাই তোমাদের বিয়ে উপলক্ষে আমি অনুষ্ঠানের আয়োজন করেছি। আহনাব আশ্বস্ত করে বলল। আমার কোনো আপত্তি নেই। নাদিয়া বেগম আনন্দিত হয়ে সিরাতকে বলল, আমার সাথে আসো, পার্লার থেকে মেয়ে এসেছে তোমাকে সাজানোর জন্য। তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে, বেশি সময় বাকি নেই। সিরাত এক পলক আহনাবের দিকে তাকিয়ে নাদিয়া বেগমের সাথে চলে গেল। সিরাত কিছু জিনিসপত্র নিতে রুমে আসলো। নাদিয়া বেগমের রুমেই সাজবে। রুমে এসে দেখলো আহনাব নেই। বিছানায় তাকিয়ে দেখলো আহনাবের ফোনের স্ক্রিনে তার ছবি। সিরাত অবাক হয়ে ফোন হাতে তুলে নিল। দেখে বসলো এটা সাজেকে বসে তোলা। আহনাব তার ছবি কখন তুললো? তখনই আহনাব ওয়াশরুম থেকে বের হলো। সিরাত আহনাবকে দেখে বলল। আপনি আমার ছবি কখন তুললেন? আহনাব বিছানায় বসে বলল। কেন ভালো হয়নি? সিরাত বিরক্ত হয়ে বলল। আমি তা বলিনি। আপনাকে তো দেখলাম না আমার ছবি তুলতে, কখন তুললেন? আহনাব মুস্কি হেসে বলল। এমন অনেক ছবি আছে, সবই তোমার অজান্তে তোলা। সিরাত অবাক হয়ে তাকালো আহনাবের দিকে। নাদিয়া বেগম ডাকতেই আর দাঁড়ালো না, চলে গেল। সিরাতের পরনে লাল লেহেঙ্গা, ম্যাচিং করা গহনা আর হালকা মেকআপ, আর আহনাব কালো পাঞ্জাবি পরা। সবাই তাদেরকে ঘিরে রয়েছে। সবাই আস্তে আস্তে তাদের শুভকামনা জানালো। ফারিয়াও এসে শুভকামনা জানালো। সিরাত ম্লান হেসে বলল। শুভকামনার থেকে অন্যের স্বামীর দিকে নজর না দিলে বেশি ভালো হবে। ফারিহা অপমানিত হয়ে চলে গেল। সিরাতের চাচা চাচি আসতেই সিরাত এগিয়ে তাদের কাছে গেল। নিশিও সাথে এসেছে। নিশিকে সিরাত জড়িয়ে ধরল। সিরাত তার চাচাকে বলল। কেমন আছো চাচা? তিনি হেসে বলল। তোকে দেখে অনেক ভালো আছি। আমার মেয়ে সুখে আছে, আমি ভালো না থেকে পারি? সিরাত ছলো ছলো চোখে তাকালো। এই লোকটা তাকে আসলে নিজের মতো ভালোবাসে। জানালার কাছে দাঁড়িয়ে আছে সিরাত। চাঁদের আলোতে রুম আলোকিত। নিজের পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে সিরাত পাশে তাকালো। আহনাব দাঁড়িয়ে আছে তার পাশে। আহনাব সিরাতের হাত ধরে বলল। আমার ভালোবাসার স্নিগ্ধ পরশে তোমাকে অনুভব করতে চাই। তোমাকে কতটা ভালোবাসি সে সুযোগ দেবে আমাকে? সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে আহনাবকে জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে বলল। আমি ভালোবাসি আপনাকে। কণ্ঠে তার লাজুকতা, ঠোঁটে লাজুক হাসি, যা অনুভব করে মুস্কি হাসলো আহনাব। আহনাব সিরাতকে নিজের বুক থেকে তুলে বলল। আমিও তোমাকে ভালোবাসি সিরাত।